হীরা পৃথিবীর অন্যতম দামি ও সবচেয়ে নিরেট ও শক্ত বস্তুগুলোর একটি। ডায়মন্ডের অন্যতম পরিচিত রিটেল ব্র্যান্ড টিফানির ক্ল্যারিটির দিক থেকে কোনোরূপ ত্রুটি ছাড়া 1 ক্যারেট বা তার একটু বেশি কালারলেস ক্রিস্টাল ক্লিয়ার এক্সিলেন্ট কাটের একটি এনগেজমেন্ট রিং কিনতে গেলে তার দাম পড়তে পারে $31,500 বা 26 লক্ষ টাকারও বেশি। অথচ 1 ক্যারেট ওজনে মাত্র 200 মিলিগ্রাম বা 1 কেজির 5000 ভাগের 1 ভাগ। ডায়মন্ডের মার্কেটে সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে টিফানি ছাড়াও আরও আছে হ্যারি উইনস্টন, কার্টিয়ার, চপার্ড, ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পলস সহ আরও বেশ কিছু ব্র্যান্ড। জুয়েলারি ছাড়াও বিশ্বের অন্যতম হার্ডেস্ট ম্যাটেরিয়াল হিসেবে হীরা ইন্ডাস্ট্রিয়াল কাজে কাটিং, গ্রাইন্ডিং, ড্রিলিং ও পলিশিংয়ের কাজে ব্যবহার করা হয়। জেমোলজি ইনস্টিটিউট অফ আমেরিকার আগস্ট 20, 2018 সালের একটি রিপোর্ট অনুযায়ী 2017 সালে বিশ্বব্যাপী প্রায় $77.5 বিলিয়ন ডায়মন্ড বিক্রি হয়েছে। অন্যদিকে বিশ্বের অন্যতম বড় ম্যানেজমেন্ট কনসালটেন্সি বেইন অ্যান্ড কোম্পানির 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী 2018 সালে হীরার তৈরি জুয়েলারি সেলস 2% বৃদ্ধি পেলেও 2019 সালে 2% কমতে পারে বলে ফরকাস্ট করেছিল। যদিও সিএনএনের অক্টোবর 2020 সালের আরেকটি রিপোর্ট অনুযায়ী করোনার মাঝে উচ্চবিত্ত শ্রেণী ডায়মন্ডের পেছনে বেশি ব্যয় করেছে। ডায়মন্ডের ইতিহাস ও এর এত দামি হওয়ার পেছনের কারণ জানার আগে ডায়মন্ড কী ও কিভাবে ক্রিয়েট হয় সেটা জেনে আসা যাক। ডায়মন্ড বা হীরা মূলত কার্বনেরই সলিড ফর্ম, যা মূলত অত্যধিক তাপ, প্রেসার ও একটি নির্দিষ্ট কন্ডিশনে অনেক সময় থাকার কারণে ফর্ম হয়। বেশিরভাগ ন্যাচারাল ডায়মন্ডই পৃথিবীর পৃষ্ঠ হতে 100 মাইলেরও বেশি গভীরে, 2000 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপ ও 7,25,000 পাউন্ড পার ইঞ্চিরও বেশি চাপে কার্বন অ্যাটম থেকে ডায়মন্ডে রূপান্তর হয়। এছাড়াও কার্বন অ্যাটমের ডায়মন্ডে রূপান্তর হতে সময়ও একটি বড় ফ্যাক্টর এবং কার্বন অ্যাটম ন্যাচারালি ডায়মন্ডে রূপান্তর হতে 1 বিলিয়ন থেকে 3.5 বিলিয়ন বছর পর্যন্ত সময় লেগে যায়। এরপরও সকল ডায়মন্ডই জেম কোয়ালিটি বা মূল্যবান রত্ন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। যেসব হীরা জেম কোয়ালিটির হতে পারে না সেগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয়। medium.com-এর একটি আর্টিকেল অনুযায়ী প্রথম রেকর্ডেড হিস্ট্রি হিসেবে সংস্কৃত লিপিতে খ্রিস্টপূর্ব 4 শতকে ইন্ডিয়াতে ডায়মন্ডের বিষয়ে জানা যায়। সেসব লিপি অনুযায়ী ইতিহাসবিদরা ধারণা করেন খ্রিস্টপূর্ব 1000 বা তারও আগে দ্রাবিড় জাতি হীরা আবিষ্কার করে। প্রাচীন সেই লিপিতে মুদ্রা হিসেবে হীরার বিনিময়ের বিষয়টি উল্লেখ ছিল। বাণিজ্যের মাধ্যম হিসেবে ডায়মন্ডের ব্যবহারের কারণে আর ইন্ডিয়া ও চায়নার সাথে প্রাচীন ট্রেড রুটগুলোর কানেকশন থাকায় এই মূল্যবান পাথরটি ধীরে ধীরে পৌঁছে যায় গ্রিক ও রোমান সাম্রাজ্য পর্যন্ত। এর পরের কয়েক শতকে এই মূল্যবান রত্ন পাথরটি তৎকালীন রাজ পরিবার এবং প্রভাবশালী পরিবারগুলোর কাছে এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। 1300 শতকে বিশ্বখ্যাত কোহিনূর হীরা আবিষ্কার হয়, যা এ পর্যন্ত বেশ কয়েকবার হাত বদলের পর অবশেষে ব্রিটিশ রাজ পরিবারের ক্রাউন জুয়েল হিসেবে জায়গা করে নেয়। 1800 শতক পর্যন্ত ধারণা করা হতো ডায়মন্ড শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। 1800 শতকের মধ্যেই ইন্ডিয়ার ডায়মন্ড ডিপোজিট প্রায় শেষের দিকে চলে এলে ডায়মন্ডের অল্টারনেটিভ সোর্স খোঁজা শুরু হয়, যার প্রেক্ষিতে 1725 সালে ব্রাজিলে ডায়মন্ডের ছোট একটি ডিপোজিট পাওয়া গেলেও তা তৎকালীন বৈশ্বিক ডিমান্ড পূরণে পর্যাপ্ত ছিল না। এর পরের শতকে রাশিয়া ও অস্ট্রেলিয়াতে হীরার মাইন আবিষ্কার হলেও হীরার মাইনিংয়ের সবচেয়ে বড় পরিবর্তনটি আসে যখন 1866 সালের পর থেকে সাউথ আফ্রিকার অরেঞ্জ নদীর পাশে বেশ কয়েকটি হীরার খনি এবং 1871 সালে ডি বিয়ার্স ও কিম্বারলি হীরার খনির আবিষ্কার হয়। এসব খনির আবিষ্কারের পর হীরার বৈশ্বিক উৎপাদন বেড়ে যায়, ফলশ্রুতিতে মার্কেটে হীরার সাপ্লাইও বাড়তে থাকে ধীরে ধীরে। মার্কেটে সাপ্লাই বাড়তে থাকার কারণে কমতে থাকে হীরার দাম, যা হীরার খনির মালিকদের নার্ভাস করে তুলতে থাকে আর অনেকে মাইন বন্ধ অথবা বিক্রি করে দিতে থাকে। সে সময় ব্রিটিশ নাগরিক সেসিল রোজ ছোট ছোট মাইনিং অপারেশনগুলো কিনে নিতে থাকেন, যার ধারাবাহিকতায় তিনি জোহানেস নিকোলাস ডি বিয়ার ও ডিয়েড্রিক আর্নল্ডস নামে 2 ভাইয়ের কাছ থেকে ডি বিয়ার্স মাইনটি কিনে নেন। অন্যদিকে মার্কেটে হীরার সাপ্লাইয়ের আধিক্যতায় হীরার দাম নিম্নমুখী থাকায় ডি বিয়ার্স সহ আরও বেশ কিছু খনির মালিক সিদ্ধান্ত নেয় আলাদাভাবে মাইনিংয়ের মাধ্যমে মার্কেটের ডিমান্ডের তুলনায় বেশি সাপ্লাইয়ের বদলে একটি কোম্পানির দ্বারা হীরার মাইনিং, উৎপাদন, খনির ব্যবস্থাপনা কন্ট্রোল করা গেলে হীরার সাপ্লাইয়ে একটি মনোপলি ক্রিয়েট করা যাবে। যার প্রেক্ষিতে 1888 সাল থেকে ডি বিয়ার্স কনসলিডেটেড মাইন্স লিমিটেড প্রতিষ্ঠা করা হয় সেসিল রোজের নেতৃত্বে। তারপর থেকেই ডি বিয়ার্স কনসলিডেটেড সাউথ আফ্রিকার বেশিরভাগ মাইনের ওনার হয়ে যায়।
আর ডিবিয়ার্স কনসলিডেটেড প্রতিষ্ঠার 22 বছর অর্থাৎ 2000 শতকের আগেই কোম্পানিটির সাউথ আফ্রিকান খনিগুলো থেকে উৎপাদিত হীরার মাধ্যমে বিশ্বের ডায়মন্ড মার্কেটের 90% চলে আসে ডিবিয়ার্স কনসলিডেটের আওতায়। এরপর থেকেই মূলত শুরু হয় ডায়মন্ড ইন্ডাস্ট্রির উত্থান এবং বাড়তে থাকে হীরার দাম। হীরা কেন এত দামি তা জানার আগে আরেকজন ব্যক্তি সম্পর্কে না জানলেই নয়। তিনি হলেন আর্নেস্ট ওপেনহাইমার, যিনি একজন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন, যার জন্ম হয়েছিল 1888 সালে। মাত্র 17 বছর বয়সে লন্ডনের একটি ডায়মন্ড সিন্ডিকেটে কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর তার কাজে কোম্পানিটি সন্তুষ্ট হলে তাকে সাউথ আফ্রিকার কিম্বারলেতে কোম্পানিটির বায়ার হিসেবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সেখান থেকে ধীরে ধীরে তিনি কিম্বারলের মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত হন। 1917 সালে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত ফাইন্যান্সিয়ার জেপি মর্গানের সাহায্যে অ্যাংলো আমেরিকান কর্পোরেশন নামে একটি মাইনিং কোম্পানি গঠন করেন। শুরুর দিকে কোম্পানিটি ডিবিয়ার্স গ্রুপের মাইনিং অপারেশনের সাথে কম্পিট করছিল। 1924 সালে ওপেনহাইমার সাউথ আফ্রিকার সাধারণ নির্বাচনে কিম্বারলে রিজিয়ন থেকে নির্বাচিত হয়ে সাউথ আফ্রিকার হাউস অফ অ্যাসেম্বলির সদস্য হন। তার কয়েক বছর পর 1927 সালে এক প্রকার জোর করে তিনি সেসিল রোডসের ডিবিয়ার্স কনসলিডেটর নিয়ন্ত্রণ তুলে নেন। তার হাত ধরেই বিশ্বের ডায়মন্ডের সাপ্লাই চেইন, চাহিদা ও মার্কেটিংয়ে ব্যাপক পরিবর্তন আসে, যা হীরার দাম বাড়িয়ে দেয় কয়েক গুণ। হীরার দাম মূলত 4C বা ক্যারেট, কালার, ক্ল্যারিটি ও কাটের উপর ডিপেন্ড করে। ন্যাচারালি অকারিং হীরা একটি থেকে আরেকটির সাইজ, কালার ও ক্ল্যারিটিতে ভিন্নতা থাকে, যার ফলে হীরার দামের কোনো নির্দিষ্টতা নেই, বরঞ্চ 4C এর উপর ভিত্তি করে প্রতিটা পাথরের দাম করা হয়। বিশ্বের অন্যতম বড় ও ফেমাস ডায়মন্ডগুলোর মধ্যে রয়েছে কোহিনুর, দ্য গ্রেট স্টার অফ আফ্রিকা, দি অরলফ, হোপ ডায়মন্ড ইত্যাদি। তবে শুধু যে সাইজে বড় হলেই দাম বেশি তা কিন্তু নয়। হীরার ক্ল্যারিটির উপর নির্ভর করে বেশ কিছু গ্রেড রয়েছে, যার মধ্যে IF বা F গ্রেডের হীরাকে ধরা হয় ফ্ললেস হিসেবে। এসব হীরার ভিতরে কোনোরূপ দাগ বা ইম্পিউরিটি থাকে না, পুরোটাই পিওর কার্বন অ্যাটমের ক্রিস্টাল স্ট্রাকচার। 6টি ক্যাটাগরিতে 8 ধরনের গ্রেডে হীরার ক্ল্যারিটি ক্লাসিফাই করা হয়, আর এসব গ্রেড অনুযায়ী হীরার দামেও তারতম্য হয়। এছাড়াও হীরার দাম নির্ধারণে কালার আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হীরা বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে হোয়াইট ডায়মন্ডের ক্ষেত্রে হলুদ রঙের উপস্থিতি বাড়তে থাকলে দামও কমতে থাকে। হোয়াইট ডায়মন্ডের ক্ষেত্রে 5টি ক্যাটাগরিতে D থেকে Z পর্যন্ত হীরার কালার গ্রেডিং করা হয়, আর D গ্রেড হচ্ছে কালারলেস ডায়মন্ড। অন্যদিকে Z গ্রেড ডায়মন্ডে হালকা হলুদের উপস্থিতি আছে। তবে হোয়াইট ডায়মন্ড ছাড়াও অন্যান্য আরও বেশ কিছু কালারের হীরাও প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়, যেগুলোর কালার গ্রেডিং ভিন্নভাবে করা হয় এবং সেগুলোর প্রাইসিংও কালার ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। কেননা ভিন্ন বা ফ্যান্সি কালারের হীরার গঠনে প্রাকৃতিকভাবে বিভিন্ন কন্ডিশন থাকা প্রয়োজন, যা সব সময় থাকে না, যার ফলে ফ্যান্সি কালারের হীরাও পৃথিবীতে বেশ দুষ্প্রাপ্য। এরপর হীরার দামে যেটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটি হচ্ছে কাটিং অ্যান্ড পলিশিং। জেমোলজি ইনস্টিটিউট অফ আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী 5 ধরনের ক্যাটাগরিতে ডায়মন্ডের কাটিংকে গ্রেডিং করা হয়, যার মধ্যে এক্সিলেন্ট কাট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের। এছাড়াও ডায়মন্ডের কাটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন শেপও রয়েছে, যেমন রাউন্ড, প্রিন্সেস, ওভাল, কুশন, পিয়ার, এমারাল্ড, হার্ট, মার্কুইজ, রোজ ইত্যাদি। সেসবের উপর ভিত্তি করেও হীরার দামে তারতম্য হয়। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে হীরার এত বেশি দামের পেছনে। বর্তমান সময়ে ডায়মন্ড বা হীরার প্রোডাকশন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হলেও জেমস্টোন কোয়ালিটি বা জুয়েলারিতে ব্যবহারযোগ্য হীরার ডায়মন্ড বেশ রেয়ারই বলা চলে। হীরার খনি থেকে উৎপাদিত হীরার প্রায় 80%ই জেমস্টোন হিসেবে ব্যবহারযোগ্য নয় এবং যা ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়। অন্যদিকে হোয়াইট বা কালারলেস ডায়মন্ড কিছুটা কমন হলেও ভিন্ন কালারের ডায়মন্ড খুবই রেয়ার হয়, যার ফলে রুবি রেড, স্যাফায়ার ব্লু কিংবা এমারাল্ড গ্রিন কালারের ডায়মন্ড আরও বেশি রেয়ার। ফলশ্রুতিতে সেগুলোর দামও বেশি হয়। প্রাচীনকাল থেকে হীরা উত্তোলন বা মাইনিং শুধুমাত্র মাটির অল্প গভীরে করা হতো, কিন্তু বর্তমানে হীরার মাইনিং মাটির গভীরে 500 থেকে 600 মিটার নিচ পর্যন্ত করা হয়, যার ফলে মাইনিং প্রযুক্তিতে এসেছে অনেক পরিবর্তন। হীরার মাইনিং যেমন সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য, ঠিক তেমনি বেশ এক্সপেন্সিভও বটে, যার ফলে হীরা উত্তোলনের পরিমাণ বাড়লেও পাশাপাশি বেড়েছে এর উৎপাদন খরচও, যা হীরার দাম বেশি হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। আমরা সাধারণ জুয়েলারিতে যে ধরনের আকর্ষণীয় ডিজাইনের শাইনি রত্ন দেখি, প্রাকৃতিকভাবে প্রাপ্ত হীরা সেরকম শাইনি থাকে না। খনি থেকে প্রাপ্ত হীরাকে কেটে পলিশ করার মাধ্যমে এর শাইনি রূপ দেওয়া হয়। যেহেতু প্রতিটি হীরার আকৃতি ভিন্ন হয়, তাই হীরার প্রোডাকশন বা পলিশিং প্রসেস কোনো অটোমেটেড মেশিনের দ্বারা সম্ভব হয় না, যার ফলে হীরার কাটিং ও পলিশিং মূলত হিউম্যান লেবারের উপরই নির্ভরশীল, যাদেরকে জেম কাটার বা লাপিডারিস্ট বলা হয়। এদেরকে তাদের কাজে বেশ এক্সপার্ট হতে হয়, যার ফলে এসব লেবার বেশ এক্সপেন্সিভও বটে।
বিশ্বের 90% হীরার কাটিং ও পলিশিং ইন্ডিয়া থেকেই হয়। ইন্ডিয়াতে প্রায় 7,000 ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আর ইন্ডিয়ার ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর প্রায় 7 লক্ষ মানুষের কর্মসংস্থান করছে। এছাড়াও হীরা যেহেতু পৃথিবীর অন্যতম স্ট্রং মিনারেল, তাই এর কাটিং ও পলিশিংয়ের জন্য যে টেকনোলজি প্রয়োজন সেটিও বেশ ব্যয়বহুল। অন্যদিকে হীরার কাটিং ও পলিশিংয়ের সময় ডায়মন্ড ডাস্ট নামে এক ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয়, যা মূলত হীরারই অতি ক্ষুদ্র কণা এবং এটিকে ওয়েস্ট হিসেবে কনসিডার করা হয়, যার ফলে আনকাট বা রাফ হীরার সাইজ বড় হলেও জুয়েলারিতে ব্যবহার করার মতো সাইজ ও শেপে আনতে সেই হীরার অনেকাংশই ওয়েস্ট হয়ে যায়, যা হীরার দাম আরেক দফা বাড়িয়ে দেয়। 1920-এর দশকের শেষের দিকে দ্য গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত অর্থনৈতিক দুরবস্থা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে অন্যান্য লাক্সারি পণ্যের মতো হীরার চাহিদাও কমতির দিকে ছিল। সে সময় আর্নেস্ট ওপেনহাইমার চিন্তা করেন পণ্য হিসেবে হীরাকে এমনভাবে পজিশনিং করতে হবে যাতে করে মানুষ বেশি বেশি হীরা কিনতে উদ্বুদ্ধ হয়, আর তাই কোম্পানিটি শরণাপন্ন হয় অ্যাডভার্টাইজিং এজেন্সি NWIR এর। NWIR ফ্রান্সিস গ্যারেটে নামে একজন কপিরাইটার হায়ার করে। এজেন্সিটি হীরার টার্গেট কাস্টমার হিসেবে কাপলদের টার্গেট করে আর উপলক্ষ হিসেবে এনগেজমেন্টকে চুজ করে। তারপর থেকেই এজেন্সিটি হীরাকে পারফেক্ট এনগেজমেন্ট রিং হিসেবে পজিশনিং করে বিভিন্ন ধরনের পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে থাকে। অথচ বর্তমান কনজিউমারদের সাইকোলজিতে এনগেজমেন্ট রিং হিসেবে হীরাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এর পেছনে দায়ী মূলত ডিবিআরস এর অ্যাগ্রেসিভ এবং রোবাস্ট সব অ্যাডভার্টাইজমেন্ট। এসব অ্যাডভার্টাইজমেন্টগুলোর মধ্যে অন্যতম ছিল এ ডায়মন্ড ইজ ফরএভার শীর্ষক অ্যাডটি। এই অ্যাডটির মাধ্যমে হীরার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের সাথে ভালোবাসার একটি যোগসূত্র তৈরি করে ফ্রান্সিস গ্যারেটি। এরপর থেকে একে একে এ ধরনের বেশ কিছু অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ডায়মন্ডের এনগেজমেন্ট রিং এক ধরনের নেসেসিটি হিসেবে প্রেজেন্ট করতে সক্ষম হয়। মিডিয়ামের আর্টিকেল সূত্রে জানা যায় 1951 সালে 80%-এরও বেশি ক্ষেত্রে এনগেজমেন্টের ডায়মন্ড রিং দেওয়া হতো, অথচ 1930-এর দশকে মাত্র 20% ক্ষেত্রে ডায়মন্ড রিং দেওয়ার প্রচলন ছিল। 80% অসন্তুষ্ট ডিবিআর গ্রুপ এরপর লো ইনকাম সেগমেন্টে যাদের কাছে ডায়মন্ড রিং হাতের নাগালে ছিল তাদের টার্গেট করে নতুন অ্যাড পুশ করতে শুরু করে। পুরুষদের টার্গেট করা সেসব অ্যাডগুলোর মেসেজ ছিল যে এনগেজমেন্ট রিংয়ে 1 মাসের স্যালারি স্পেন্ড করা প্রয়োজন। সেই অ্যাডটি 1980-এর দশকে পরিবর্তিত হয়ে দাঁড়ায় হাউ ক্যান ইউ মেক 2 মান্থস স্যালারি লাস্ট ফর এভার, অর্থাৎ কোম্পানিটি মানুষকে এনগেজমেন্ট রিংয়ের পেছনে 2 মাসের স্যালারি খরচ করতে ইনফ্লুয়েন্স করছিল। 1950 সালের দিকে ডিবিআরস গ্রুপ তাদের ফোকাস হলিউডের দিকে সরিয়ে আনে, কেননা সেই সময় মানুষের উপর হলিউডের মুভি স্টার ও লাইফস্টাইলের বেশ ইনফ্লুয়েন্স ছিল, যার কারণে ডিবিআরস এর অ্যাডভার্টাইজিং এজেন্সি NWIR ম্যাগি এটিঙ্গার নামে একজন মুভি পাবলিসিস্টকে হায়ার করেন, যিনি হলিউডে ডায়মন্ডের লবিস্ট হিসেবে কাজ করতে থাকেন। তার কাজই ছিল যে কোনো মুভি, ইভেন্ট বা ফটোশ্যুট যেখানেই ডায়মন্ড প্লেসমেন্ট করার অপশন আছে সেখানেই ডায়মন্ডকে অডিয়েন্সের সামনে নিয়ে আসা। এছাড়াও এজেন্সিটি বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে হলিউডের কোন সেলিব্রিটি কেমন ডায়মন্ড পড়েছে সেসব কিছুর বিস্তারিত ছাপানোর ব্যবস্থা করেছিল। এতে করে কোম্পানিটি নারীদের মনে ডায়মন্ড নিয়ে এক ধরনের ফ্যাসিনেশন ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল, যা পরবর্তীতে হলিউডের মুভি কালচারেও প্রভাব ফেলে। 1953 সালে মেরিলিন মনরো অভিনীত জেন্টলম্যান প্রিফার্স ব্লন্ড মুভিটিতে ডায়মন্ডস আর গার্লস বেস্ট ফ্রেন্ড নামক আইকনিক গানটি তেমনই ইনফ্লুয়েন্সের একটি উদাহরণ। এসব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ডিবিআরস মার্কেটে হীরার ডিমান্ড বাড়াতে বেশ সক্ষম হয়েছিল। অন্যদিকে হীরার সাপ্লাই কন্ট্রোলিংয়ের মাধ্যমে কোম্পানিটি বাজারে হীরার দামও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। যদিও এক সময় ইউএসের এনগেজমেন্ট রিংয়ের বাজারে নিজেদের কর্তৃত্ব স্থাপনের পর কোম্পানিটি 1960-এর দশকে ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করতে শুরু করে। জাপানেও কোম্পানিটি বেশ অ্যাগ্রেসিভভাবে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে থাকে। 1967 সালে জাপানে যখন ডিবিআরস তাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন শুরু করে তখন মাত্র 5% ক্ষেত্রে হীরার এনগেজমেন্ট রিংয়ের ব্যবহার ছিল, অথচ 1981 সালের মধ্যেই জাপানে এনগেজমেন্ট রিং হিসেবে হীরার ব্যবহার 60% গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র এসব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কোম্পানিটি ডায়মন্ডের দাম বাড়ায়নি, এর পাশাপাশি হীরার সাপ্লাইয়ের উপর নিজেদের মনোপলি বজায় রাখতে সবসময় সচেষ্ট ছিল। 1980-র দশকে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে বেশ কিছু ডায়মন্ড মাইনিং অপারেশন ছিল, যেগুলো মূলত দুর্নীতিগ্রস্ত সরকার ও যুদ্ধবাজ বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এসব মাইনগুলোতে কাজ করা শ্রমিকদের সাথে অত্যাচার, নিপীড়ন ও মাইনিংয়ের মাধ্যমে প্রাপ্ত হীরা বিক্রি করে অস্ত্র, গোলাবারুদ কেনা হতো। এসব যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর ডায়মন্ডও ডিবিআরস গ্রুপ কিনে নিত, যাতে করে হীরার বাজারে হুট করে বেশি পরিমাণ হীরা ঢুকে পড়ে মার্কেট যাতে ডিস্টেবিলাইজ না হয়ে যায়। ডিবিআরস গ্রুপের এ ধরনের প্র্যাকটিস আফ্রিকার লোভী যুদ্ধবাজ সন্ত্রাসীদের এ ধরনের মাইনিংয়ে আরও বেশি উৎসাহী করে তোলে। এছাড়াও রিপাবলিক অফ কঙ্গো, ইসরায়েল ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ ডিবিআরস কোম্পানির সিঙ্গল সাপ্লাই চ্যানেলের বিরুদ্ধে প্রতিবাদ করলে কোম্পানিটি মার্কেটে হীরার সাপ্লাই বাড়িয়ে দিয়ে আর্টিফিশিয়ালি হীরার দাম কমিয়ে ফেলে উক্ত দেশগুলোর হীরা ইন্ডাস্ট্রিকে হার্ট করে, যার ফলে ডিবিআরস কোম্পানির একচেটিয়া মনোপলির বিরুদ্ধে সবাই চুপ থাকত। আর এভাবেই মূলত ডিবিআরস গ্রুপ বিশ্বের ডায়মন্ড মার্কেটে মনোপলি মেনটেন করত।
যদিও ইউএনের হস্তক্ষেপে হীরার মার্কেটে ডিবিয়ার্স কোম্পানিটির একক রাজত্ব এখন আর নেই। একবিংশ শতাব্দীর শুরু থেকে ডিবিয়ার্স কোম্পানির ব্লাড ডায়মন্ড পারচেস, কানাডা ও অস্ট্রেলিয়ার নতুন মাইন আবিষ্কার ও ডিবিয়ার্সের সিঙ্গল সাপ্লাই চ্যানেলে জয়েন না করা এবং 1940-এর দশক থেকে কোম্পানিটির আনএথিক্যাল অ্যাড ক্যাম্পেইনের বিষয়গুলো আস্তে আস্তে জনসম্মুখে প্রকাশ হতে থাকলে কোম্পানিটি মার্কেটের অবস্থান হারাতে থাকে। 2000 সালে ইউএনের সহযোগিতায় হীরা উৎপাদনকারী দেশগুলো কিম্বারলি প্রসেস সার্টিফিকেশন স্কিম তৈরি করে, যাতে কনফ্লিক্ট এরিয়ার ইলিগাল ডায়মন্ড মেইনস্ট্রিম লিগ্যাল ডায়মন্ডের মধ্যে ঢুকে না পড়ে। এছাড়াও 2004 সালে ইউএস আদালতে প্রাইস ফিক্সিংয়ের মামলায় $10 মিলিয়ন জরিমানাও করা হয় ডিবিয়ার্স কোম্পানিকে। এরপর থেকে কোম্পানিটি ডায়মন্ডের মার্কেটে সাপ্লাই চেইন কন্ট্রোল করা বাদ দিয়ে শুধুমাত্র রিটেল ডায়মন্ডের ব্যবসা করে যাচ্ছে। স্ট্যাটিস্টার তথ্যসূত্রে 2019 সালে 22% মার্কেট শেয়ার নিয়ে ডিবিয়ার্স হীরার বাজারে দ্বিতীয় সেরা হীরা মাইনিং প্রতিষ্ঠান। যদিও 2011 সালে ডিবিয়ার্স গ্রুপের প্যারেন্ট কোম্পানি অ্যাংলো আমেরিকান পিএলসি এর কাছে কোম্পানিটির 40% স্টক $5.1 বিলিয়ন বিক্রি করে দেওয়ার মাধ্যমে অপেনহাইমার পরিবার তাদের প্রায় 100 বছরের বেশি সময় ডায়মন্ড ব্যবসা থেকে বেরিয়ে আসে, যার ফলে অ্যাংলো আমেরিকান পিএলসিতে কোম্পানিটির স্টকের পরিমাণ দাঁড়ায় 85% আর বাকি 15% স্টক রিপাবলিক অফ বতসোয়ানার। ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে গত 2 দশকে বেশ বড় পরিবর্তন এসেছে। খনি হতে উত্তোলন থেকে শুরু করে সাপ্লাই চেইন, সার্টিফিকেশন ও মার্কেটিংয়ে বেশ স্বচ্ছতা এসেছে। তবু এর পরেও দাম কমে আসেনি হীরার। হীরার বর্তমান উচ্চ মূল্যের পেছনে মূল কারণ মূলত লাক্সারি আইটেম হিসেবে মানুষের কাছে হীরার পারসেপশন। এছাড়া বিশ্বজুড়ে হীরার চাহিদাও প্রতিনিয়তই বাড়ছে, যা এখনও হীরার উচ্চ মূল্যের পেছনে আরও একটি কারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।